আমি কিচ্ছু চাই না তোমার কাছে রোহান, শুধু তোমার জীবনে থাকতে চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার কাছে সন্তান চাই না, সংসার চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমাকেই চাই। তুমি নীলাকে নিয়ে থাকো, আই প্রমিস। নীলার জায়গা আমি কখনো নিতে চাইব না, আমার নিজের সন্তানও চাইব না তোমার কাছে। আমার কোনো আপত্তি নেই, শুধু আমাকে দূরে ঠেলে দিও না। শায়না কাতর কণ্ঠে করুণ ধ্বনি তুলল রোহানের কানে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ফুড কোর্টে ওরা দুজন বসা, সামনে দোসার প্লাটার সাজানো। রোহান গম্ভীরভাবে শুনছে শায়নার কথাগুলো। শায়না রোহানের অফিসে একজন ইন্টার্ন এমপ্লয়ি। রোহানের টিমের আন্ডারে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ওর 6 মাস আগে। রোহানের বয়স 45 বছর, সুঠাম পুরুষ, আর শায়নার বয়স 23-এর মতো। সুদর্শন রোহানের ওপর অনেক মেয়েই ক্রাশ খায়, এটা বোধহয় এই যুগের ট্রেন্ড। সাময়িক সামান্য ভালো লাগাকে যখন তখন যার তার ওপর ক্রাশ খাওয়ার নামে চালিয়ে দেয়া। বয়স, অবস্থান, সম্পর্ক কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। ছেলে মানুষই বলে সেগুলো এড়িয়ে যাওয়া রোহানের জন্য নতুন কিছু না। কিন্তু শায়না বাকিদের চাইতে এক কাঠি উপরে। গত কয়েক মাস ধরে রোহানের জীবন অতিষ্ঠ করে তুলেছে শায়না। ওর টিমে ঢোকার পরই রোহানের জন্য পাগল হয়েছে ও। ক্রমাগত স্ট্রোক করে চলছে ওকে। যেখানে রোহান যাচ্ছে সেখানে শায়না উপস্থিত, দাঁড়িয়ে থাকছে রুমের সামনে। সোশ্যাল মিডিয়াতে রোহানের প্রতিটা পোস্টে ওর লাভ রিয়্যাক্ট, কমেন্ট তো আছেই, দিনে রাতে মেসেজ। আর ফোনের অত্যাচারে পাগল হয়ে উঠেছে রোহান প্রায়। এখনও সকলের সামনে আসেনি ব্যাপারটা, কিন্তু যতটুকু জানাজানি হয়েছে তাতে আড়ালে আবডালে হাসাহাসি হচ্ছে। বুঝতে পারে রোহান নেহাতি ওর রেপুটেশন ভালো বলে এখনও পর্যন্ত কলঙ্ক লাগেনি ওর গায়ে। আজকে একেবারে অসহায় হয়ে ডেকেছে ও শায়নাকে শেষবারের মতো বোঝাপড়া করে নিতে। এখনও যদি ওকে বোঝাতে না পারে তাহলে হয় ওর চাকরি ছাড়তে হবে, না হয় অফিসিয়াল কোনো সিদ্ধান্তে যেতে হবে শায়নার বিরুদ্ধে। শায়নার পরিবারকে জানাতে চায়নি রোহান। ও চায় না ওর কারণে শায়নার জীবনে কোনো বড় ধরনের ঝড় আসুক, কিন্তু নিজেকে বাঁচতে হলে এখন সেটাও জরুরি হয়ে গেছে। বহুবার বহুভাবে বোঝানোর চেষ্টা করেছে রোহান শায়নাকে। প্রথম প্রথম যথেষ্ট স্নেহ নিয়ে বোঝাতে গিয়েছিল, ফল হয়েছে তার উল্টো। শায়না আরও পাগল হয়ে উঠেছে ওর নরম ভাবটাকে দুর্বলতা ভেবে নিয়ে। এত বছরের কেরিয়ারে এই পর্যায়ে এসে কোনো দাগ লাগানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই রোহানের। তবে নিজেকে যে কখনো জিজ্ঞেস করেনি কথা যে শায়নাকে ওর ভালো লাগে কিনা। সেটা নয়, দুর্দান্ত সুন্দরী, উচ্ছল তরুণী, জীবন রসে ভরপুর, প্রাণবন্ত শায়নাকে ভালো না লাগার কোনো কারণ নেই। নিজের মনের কাছে জানতে চেয়েছে, উত্তর এসেছে ওকে ভালো লাগে। ওর আকর্ষণ এড়ানো কঠিন, তার ওপর যে নিজে থেকে এসে ধরা দিতে চায় তাকে দূরে ঠেলা কঠিন বিষয়। মস্তিষ্কের কাছে জানতে চেয়েছে এই ভালো লাগা কি সাময়িক নাকি এর কোনো ভবিষ্যৎ আছে। মস্তিষ্ক বলেছে কিছু হিসেব আছে। মৃদু হাসল রোহান। এমনিতেও ও স্বল্পভাষী, কিছুটা গম্ভীর প্রকৃতির, আর মৃদু স্বরে কথা বলা ওর অভ্যাস। শায়নার দিকে তাকিয়ে দেখল, গভীর আগ্রহে সে চেয়ে আছে ওর দিকে, ওর উত্তরের অপেক্ষায়। আজও পরে এসেছে কালো রঙের সালোয়ার কামিজ, কামিজের ওপরে রূপালি সুতোর কাজ, শিফনের কালো ওড়নার কিনারায় রূপালি চিকন লেজের পাড়, কানে বেশ ভারী একটা রূপার ঝুমকা, হাতে কালো আর রূপালি মিলিয়ে বেশ অনেকগুলো রেশমি চুড়ি, চোখে গাঢ় করে আইলাইনার টানা, ঠোঁটে করা লাল লিপস্টিক, ম্যাট না গ্লসি। ওর ঈষৎ ফোলা ঠোঁট আরও আকর্ষণীয় করে তুলেছে ঠোঁটের ওই ভেজা রং। লম্বা সিল্কি চুলগুলো ছেড়ে রেখেছে। হাতের আর পায়ের নখে লাল নীল পলিশ সদ্যই দেয়া বোঝা যাচ্ছে। দুই পায়ের মাঝের 2 আঙ্গুলে ছোট ছোট 2টি রূপালি আংটি আর রূপার নূপুর। 5 ফুট 1 ইঞ্চি উচ্চতায় যোগ করছে বাড়তি 2 বা 2.5 ইঞ্চি চিকন হাই হিলের জুতো। শায়না জানে ওর ধবধবে ফর্সা গায়ের রঙে কালো রঙটা অসম্ভব মানায়। পা থেকে মাথা পর্যন্ত সেজেছে আজ যত্ন করে শায়না। আজ যে রোহানের জন্য ওর এই বিশেষ সাজ, সেটা ওকে খুঁটিয়ে না দেখেও রোহান বুঝতে পারছে। এমনিতেই শায়না নম্র ভদ্র একটা মেয়ে হিসেবেই পরিচিত। শুধুমাত্র এই রোহানের ক্ষেত্রে এসে ওর যাবতীয় হিসাব নিকাশ ও সব পাল্টে গেছে বোধহয়। একই কথা বলেই চলেছে ও ক্রমাগত। রোহানকে সে চায়। দীর্ঘশ্বাস পড়ল রোহানের। চারিদিকের এই হাই হট্টগোল ভালো লাগছে না ওর।
এখানে কথা বলতে গেলেও ভিড়ের কারণে গলা একটু তুলে কথা বলতে হয়, যা ওর একেবারেই অপছন্দ। কিন্তু সায়নাকে নিয়ে কোনো মৃদু শব্দ, মৃদু আলো আর ভিড় ছাড়া সিমসাম রেস্তোরাঁয় যেতে চায়নি ও। মেয়েটা ভুল মেসেজ পেত। যতটা সম্ভব কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র সায়নার কান পর্যন্ত পৌঁছায় এমনভাবেই কথা বলল রোহান। সায়না, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। সায়না বোধহয় প্রস্তুত হয়েই ছিল রোহান কি বলবে তার জন্য। রোহানের কথা শেষ হওয়ার আগেই হড়বড়িয়ে বলে উঠল, রোহান, আমাকে কিছু বোঝাতে এসো না প্লিজ। আমার বন্ধুরা যারা জানে তারা আমাকে বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছে। তুমিও বুঝিয়েছো এর আগে। আমি নিজেও নিজেকে বোঝানোর চেষ্টা করেছি রোহান। ট্রাস্ট মি, আমি হেল্পলেস। আমি কিছুতেই পারছি না তোমার কাছ থেকে সরে আসতে। রোহান ওর কথাগুলো শুনল, তারপর আবার বলল, আমি তো বলিনি আপনাকে আমি কিছু বোঝাবো সায়না। আমি বলেছি আমার কিছু প্রশ্ন আছে, আর প্রশ্নগুলো সঠিক উত্তর চাই আমি। আপনার কাছে উত্তর না থাকলে আপনি বলতে পারেন যে উত্তর আপনার জানা নেই, কিন্তু এসব আমি কিছু জানি না। আমি শুধু আমারটুকুই জানি। এ ধরনের তালগাছটা আমার জাতীয় কোনো কথা আপনি বলতে পারবেন না, কারণ এই প্রশ্নগুলোর উপর নির্ভর করছে আমার আপনার উপর দুর্বল হওয়া উচিত নাকি উচিত না সেই প্রশ্নের উত্তর। আপনার আমার পথ এক হতে পারে কিনা সেই সংশয়ের সমাধান। আমি কি বোঝাতে পারলাম? আপনি যদি পারেন তাহলে আপনার প্রশ্নের যৌক্তিক উত্তর দেবেন, নিজের যুক্তি প্রতিষ্ঠা করবেন। আর আপনার কাছে যদি উত্তর না থাকে তাহলে সেটা স্বীকার করবেন যে উত্তর আমার জানা নেই এবং আপনার বক্তব্যের কোনো ভিত্তি নেই, কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না। রাজি? দীর্ঘ একটা মুহূর্ত রোহানের দিকে চেয়ে থাকলো সায়না। মধ্যবিত্ত ঘরের মেয়ে সায়না। এমন ঘরের ছেলেমেয়েদের সচরাচর নৈতিকতা বোধ প্রবল হয়। রোহানের প্রেমে পড়ার আগ পর্যন্ত সায়না নিজের ক্ষেত্রেও তাই জানত। কিন্তু এই মানুষটার সামনে ওর সমস্ত যুক্তি, অযুক্তি, শিক্ষা, নীতিনৈতিকতা, বিবেক সব কিছু একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গত কয়েক মাসে। বয়ফ্রেন্ডের সাথে ভেঙে গেছে সম্পর্ক। ওর পৃথিবীতে শুধুমাত্র জেগে আছে একটা নাম। আর রোহান যতবার ওকে প্রত্যাখ্যান করেছে তত বেশি দাবানলের মতো জ্বলে উঠেছে ওর প্রতি প্রেম, আকর্ষণ। ও বাস্তবতা বোঝে কিন্তু মানতে পারছে না। ও জানে রোহানের বয়স অনেক বেশি ওর চাইতে। ও জানে সে একটা সংসারী মানুষ, নির্ঝঞ্ঝাট একটা পরিবার আছে, তার স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু ও নিজেকে আটকাতে পারছে না। ওর বন্ধুরা বুঝিয়েছে ওকে। প্রথম বিষয়টা নিয়ে ফাজলামি করলেও পরের দিকে ওর পাগলামি, ওর উন্মাদনা দেখে কয়েকজন বন্ধু নিজেদের সরিয়ে নিয়েছে ওর কাছ থেকে। দূরত্ব তৈরি হয়েছে। পছন্দ করেনি বিষয়টা ওরা। বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, কিন্তু ওর যেন কিছুতেই কিছু যায় আসছে না। মা বাবা জানলে কি করবেন জানা নেই। ওর মাথাতেও নেই এখন পরিবারের সম্মান, সামাজিক অবস্থান, কোনো কিছুই। সমাজ ওকে কী বলবে সেটা ভাবতেও নারাজ। রোহান যদি ওর সাথে থাকে সমাজে কোনো ব্যাপার না ওর। ওর মন আর মস্তিষ্ক শুধু একটা কথাই এখন বেজে যাচ্ছে অহরহ, কি করে এই পুরুষকেও নিজের করে পাবে। নিজেকে তার পাশে চিন্তা করে অজানা আনন্দে শিহরিত হচ্ছে মন। বারবার শুধু রোহানের স্ত্রী নীলার জায়গায় নিজেকে কল্পনা করে চলেছে ও। বৃষ্টির দিনে ধোয়া ওঠা চায়ের কাপ হাতে বসে আছে দুজন গাছের সবুজে সাজানো বারান্দায়। ওর মাথা রোহানের কাঁধে। রোহানের জন্য রান্নাঘরে রান্না করছে ও। কোমরে আঁচল পেঁচিয়ে সে পেছন থেকে এসে জড়িয়ে ধরে, ওর চুলে নাক ডোবাচ্ছে। আলিঙ্গনে সিক্ত হচ্ছে ওর দেহমন। হুটখোলা রিস্কায় ঘুরছে ওরা রাজধানীর পথে পথে উদ্দেশ্যহীনভাবে, অথবা নদীর পাড়ে বসে দেখছে সূর্য ডোবা, নতুন এক রাতের সূচনা। ওর এই সমস্ত কল্পনার কথা অজানা নয় রোহানেরও। জানিয়েছে সায়না নিজেই। দিনে রাতে নানান সময়ে যখন ওর কল্পনায় যা এসেছে সবই প্রায় লিখে লিখে পাঠিয়েছে ও। রোহান কখনোই ওর এ ধরনের কথার কোনো উত্তর বা টেক্সটের উত্তর দেয়নি, কিন্তু তাতে ওর প্রতি আকর্ষণ কমেনি এক বিন্দু পরিমাণও। এটা যে অন্যায়, অনৈতিক, নিষিদ্ধ, এই বোধটাই যেন উবে গেছে সায়নার মাথা থেকে। রোহান ওকে সরাসরি মানা করেছে, সতর্ক করেছে বারবার, কিছু যায় আসেনি তার। রোহানের কথা মেনে নিয়েই একই কথা বলে গেছে, নীলাও থাকুক না হয় রোহানের জীবনে, ও শুধুমাত্র রোহানের জীবনের একটা অংশ হতে চায়। এই সমস্ত উদ্ভট প্রস্তাবের কোনো উত্তর কখনো আসেনি রোহানের কাছ থেকে। যতটুকু যা বোঝানো সম্ভব রোহান বুঝিয়েছে ওকে, কিন্তু যখন ওর কথাবার্তা এমন পর্যায়ে এসে ঠেকেছে যে সেগুলো নিয়ে আর কোনো আলাপ আগানোই চলে না, তখন রোহান ক্ষান্ত দিয়েছে বোঝানোতে। আর এই কারণে সায়নার ধারণা হয়েছে
রোহান মুখে যতই না করুক, মনে মনে সেও শায়নার প্রতি দুর্বল। সেও ভালোবাসে শায়নাকে, আর ভালোবাসবেই না কেন? শায়না যতটা সুন্দরী, স্মার্ট, যে কোনো পুরুষ চাইবে শায়নার মতো সঙ্গী। নীলাকে ও সামনাসামনি দেখেনি, কিন্তু ছবিতে দেখেছে, আর দেখে এটাও বুঝেছে যে নীলার চাইতেও বেশি সুন্দরী ও। রোহান কি করে এড়াচ্ছে ওর আকর্ষণ? এই সবই সাময়িক। রোহানকে আত্মসমর্পণ করতেই হবে ওর কাছে। আজ যখন রোহান নিজেই ডেকেছে ওকে কথা বলার জন্য, আজ তাই সেই পণ নিয়ে এসেছে। রোহানকে দিয়ে আজ স্বীকার করিয়েই ছাড়বে যে শুধু রোহান ওর দুর্বলতা নয়, শায়নাও রোহানের দুর্বলতা। আজকে ওকে আপন করে নিতেই হবে রোহানকে। ও সত্যি ভাবছে না, ও ভাবতে চাচ্ছে না যে ওর এই চাওয়া কতখানি প্রভাব ফেলতে পারে আর অনেকগুলো মানুষের জীবনে। ও শুধু চাচ্ছে রোহান ওকে ভালোবাসুক, বাকি সব কিছু ওর কাছে তুচ্ছ। রোহানের কথায় নড়চড়ে বসলো শায়না। রোহান আবার বলল, আমি কি এই প্রশ্নগুলো করতে পারি? শায়না অনুরোধ করলো, প্লিজ এমন কোনো কিছু বলো না যা আমাকে তোমার কাছ থেকে দূরে যেতে বলে। রোহানের কণ্ঠ কঠিন শোনালো, আপনি আমার কাছাকাছিও নেই শায়না, যে দূরে যেতে হবে স্পেসিফিকলি। শায়নার বোধহয় কুলালো না যে কতটা অপমানজনক হওয়া উচিত এই কথাটা। রোহান আর ওর কিছু বলার অপেক্ষা করলো না। শায়না, আপনার আমাকে ভালো লাগে বুঝলাম, কিন্তু আমি কি কখনো বলেছি যে আপনাকে আমার ভালো লাগে? এমনকি সেরকম কোনো ইঙ্গিত দিয়েছি কি? শায়না অধৈর্য হয়ে হাত নাড়ালো। না বলে আমি বুঝে নিয়েছি। আর কি করে বলবে? ভালো লাগলেও তো তোমার পিছুটান আছে, আমি তো বুঝি সেটা রোহান। চাইলেও তুমি বলতে পারবে না, পারছো না, কিন্তু তার মানে এই না যে। শায়নার কথা শেষ করতে দিল না রোহান। আমি আপনাকে একটা ইয়েস অর নো প্রশ্ন করেছিলাম শায়না, আর সেটার উত্তর হচ্ছে না। আমি কখনোই আপনাকে এমন কোনো সাজেশন দেইনি যে আমি আপনাকে বিশেষ দৃষ্টিতে দেখছি। সরাসরি উত্তরটা না দিলেও আপনি কিন্তু বলতে পারলেন না যে আমি তেমন কিছু কখনো বলেছি বা করেছি। দ্বিতীয়ত, আপনি নিজেই বললেন আমার পিছুটান আছে। সো আমার দ্বিতীয় প্রশ্ন, আমার পিছুটান আছে বুঝেও আপনি জোর জবরদস্তি কেন করছেন? আমি তো বলেইছি যে আমার কোনো সমস্যা নেই ওদের। আপনি বলছেন আমার স্ত্রী সন্তানকে নিয়ে আপনার কোনো প্রবলেম নেই। কেন ধরে নিচ্ছেন যে আপনাকে নিয়ে তাদের কোনো প্রবলেম থাকবে না, আপত্তি থাকবে না? নাকি তাদের আপত্তিটা আপনার ধাতব্যের মধ্যে নিচ্ছেন না? ম্যাটার করে না সেটা আপনার কাছে। শায়না এবার ইতস্তত করে বলল, হ্যাঁ, আমার দরকার হলে তাদের বোঝাবো। আপনি কি নিজের মা বাবা ভাই বোন পরিবারকে বোঝাতে পারবেন আপনার এই পরিকল্পনা বা আপনার ইচ্ছার ব্যাপারটা? আপনি যে বিয়ে করে বা না করে একজন অলরেডি বিবাহিত লোকের সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছেন, যার স্ত্রী সন্তান আছে এবং বয়স প্রায় আপনার দ্বিগুণ, আপনার আপন মানুষ যাদের আপনি চিরদিন ধরে জেনে এসেছেন, আপনার কি মনে হয় তারা হাসি মুখে এই বিষয়টা মেনে নেবে? শায়না চুপ। আপনি আপনার নিজের মানুষদের কিছু বলেছেন বলে আমার মনে হয় না, আর নিজের মানুষরাই যে এটা বুঝবে এই গ্যারান্টি দিতে আপনি পারছেন না, কিন্তু আপনি আমার পরিবারকে বোঝাবেন বলে ধরে নিচ্ছেন। আচ্ছা বেশ, ধরুন আপনি তাদের বোঝাতে গেলেন। আমার পরিবারের কি প্রয়োজন যে আপনার কথা তারা মেনে নেবে? কোনো দায় আছে তাদের? উত্তর নেই শায়নার মুখে। এক দৃষ্টে চেয়ে আছে রোহানের মুখের দিকে। মাথায় ঘুরছে, এত কিছু কেন বুঝতে হবে ওকে? একটু ভালোবাসাই তো চেয়েছে ও। এমনকি কাউকে বঞ্চিত করেও নিজের জন্য সেই ভালোবাসাটুকু আদায় করতে চায়নি। সেটা কি যথেষ্ট না? তার জন্য এত কিছু ভাবতে হবে? ওর পুরো জীবন ও দেখে এসেছে ওর একটু সান্নিধ্য, একটু হাসি উপহার পাওয়ার জন্য মুখে থাকে সমস্ত পুরুষ, যে কোনো বয়সের পুরুষ। যেখানে এই রোহান এমন কেন? শুরু থেকেই রোহানের স্মার্ট আর ডেশিং লুক, দারুণভাবে কথা গুছিয়ে বলার গুণ আর ফিট ফিজিক ওকে ঘায়াল করেছে। কিন্তু অদ্ভুতভাবে রোহান আর সকলের মতো ওর সাথে স্বাভাবিকভাবে হেসে কথা বললেও ও যেমন ধরনের মনোযোগ পেয়ে অভ্যস্ত তা দেয়নি। অফিসে সবার সাথে আলাপ করে ধীরে ধীরে জেনেছে তার স্ত্রীর প্রতি, নিজের সংসারের প্রতি খুবই নিষ্ঠাবান। ঠিক সেই সময় থেকেই হিংসার জ্বলনটা টের পেয়েছে শায়না। ওর নিজের তেমন কোনো চারিত্রিক দোষ কোনো কালেই ছিল না, তবে পুরুষের বিশেষ মনোযোগ সে উপভোগ করেছে বারবার। একান্ত নিজের একজন পুরুষের মধ্যে যে গুণটা সবচেয়ে বেশি করে ও চেয়েছে তা হলো ওর প্রতি একনিষ্ঠ মনোযোগ, লয়ালিটি। সেই গুণটাই ও দেখল কিন্তু এমন একজন পুরুষের ভেতর, যে কিনা নিজের জীবন জুড়ে নিয়েছে এক অন্য নারীর সঙ্গে। এই জায়গা থেকেই শায়নার অবসেশন শুরু। এই পুরুষটাকেই ওর চাই,
একেই লাগবে ওর, ঠিক একই রকম ওকে ভালোবাসবে, ওর প্রতি নিবেদিত হবে। আরও প্রশ্ন আছে আমার। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তাকে নিয়ে আমি আমার মেরিড লাইফে যথেষ্ট সুখী। কী কারণে আমি আমার স্বাভাবিক জীবনে এমন একটা ঘটনা ঘটাবো? আমি তো আপনার কাছে দায়বদ্ধ নেই, আপনার প্রতি আমার কোনো দুর্বলতাও নেই। এই কথা বলো না প্লিজ। আমি তো বলছি আমি তোমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে নেব। পরের প্রশ্ন। আমি আপনার জন্য আমার পরিবারকে কেন আঘাত করব? আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে বড় করেছেন, এই পর্যায়ে এনে দিয়েছেন। প্রায় বৃদ্ধ এই দুইজন মানুষকে আমি কেন আমার কারণে সামাজিকভাবে হেয় করব? এমনকি যদি আমি আমার স্ত্রীর সাথে সুখী নাও হই, সেটার জন্য একটা ভদ্রস্থ সমাধান না এনে আমি আপনার মতো একজন আমার অর্ধেক বয়সী একজন মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করব কেন? যেটা আমাকে প্রশ্নবিদ্ধ করবে আমার পরিচিতদের কাছে বারবার। আর আমার স্ত্রী, আপনি কি জানেন আমার আর আমার স্ত্রী কতদিন ধরে একসাথে আছি? বিয়ে করেছি 18 বছর, আর তার আগে আমাদের আরও 4 বছরের সম্পর্ক। আমার মা বাবার স্যাক্রিফাইস একদিকে, আরেকদিকে আমার স্ত্রী। ওর ফ্যামিলি ভালো, ও নিজে গুণী একজন মেয়ে। বিয়ের আগে আমাদের দুজনের মধ্যে ওরই আগে চাকরি হয়েছিল। ও চাইলে আমার চাইতে আরও ধনী, আরও এস্টাবলিশড কাউকে বিয়ে করতে পারতো, কিন্তু সে আমার হাতটা ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে যখন আমার নিজের কোনো পরিচয় তৈরি হয়নি। সেই সময় থেকে কিছুই না থেকে শুরু করে আমি আজকে যা, তার প্রতি পদে পদে রয়ে গেছে ওর কন্ট্রিবিউশন। আমাদের যৌথ জীবনে পায়ে পা মিলিয়ে আমরা দুইজন যুদ্ধ করে এগিয়েছি, আগাচ্ছি আজ 22 বছর ধরে। আমার মুখের কথা উচ্চারিত হওয়ার আগে সে বাকিটা বুঝে নেয়। প্রচুর লোকজনের মধ্যে ওর দিকে তাকালে আমি বুঝে যাই ও কী চাচ্ছে বা ওর কী প্রয়োজন। অভ্যস্ততায় কমফোর্ট থাকে, নিশ্চয়তা থাকে, জানেন তো? আমার এই কমফোর্ট জোন ছেড়ে আমি আপনাকে নিয়ে ভাববো কেন? আমার সংসারটা নিজের হাতে একটু একটু করে সাজিয়েছে ও। ওর আর আমার এই সংসারে ওর যতখানি কন্ট্রিবিউশন, তার অর্ধেকও আমার নেই। সেখানে আমি আপনাকে প্রবেশ করার অধিকার দেব কেন? হু আর ইউ? ওর জীবনের 22টা বছর দিয়েছে আমাকে। আপনার কি কন্ট্রিবিউশন আমার জীবনে? তুমি করতে দিচ্ছ আমায়? আমাকে সুযোগ দিয়ে দেখো একবার আমি নীলার কন্ট্রিবিউশন ভুলিয়ে দিতে পারি কি না। শায়নার চোখে মুখে অধৈর্য। এসব কথা শুনতে ভালো লাগছে না ওর, স্পষ্ট বোঝা যাচ্ছে ওর কল্পনার প্রণয় ঘন মুহূর্তগুলির সাথে এই সমস্ত কথাবার্তার বিন্দুমাত্র মিল নেই, আর সেই অমিল ওকে অস্থির করে তুলেছে। চোয়াল শক্ত হয়ে গেল রোহানের, রুক্ষ হয়ে উঠল গলা। জীবনে কেউ কারো কন্ট্রিবিউশন ভুলিয়ে দিতে পারে না মিস শায়না। হ্যাঁ, মানুষ নিজেই ভুলে যায়, আর সে ভুলে যাওয়াকে বলে অকৃতজ্ঞতা। আমি আর যাই হোক নিজেকে অকৃতজ্ঞ মনে করি না। আর আমি একটু আগেই বললাম যে একদম কিছু না থেকে শুরু করেছি আমি আর নীলা, সেখান থেকে আজকে আমরা এখানে। এখন আমার জীবনে আপনার কন্ট্রিবিউশন করার সুযোগ খুবই কম। আমার দিকে হাত বাড়ালে আপনি এখন সব আছে যার এমন কাউকে পাচ্ছেন, সেখানে আপনার এফোর্ট দেওয়ার কিছুই নেই। স্টেবল চাকরি, গোছানো ব্যাংক ব্যালেন্স, জমি, ফ্ল্যাট, এমনকি বাজারটাও যে দেখে শুনে করতে পারে তেমন একজন। অথচ নীলা যখন আমার সাথে জীবন শুরু করে তখন আমি মাছ সবজি কিছুই বেশি কিনতে পারতাম না। আমি সংসার করতে শিখলাম ওর সাথে। একটা সংসারে কি কি লাগে, ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে ছোট বড় পেরেক পর্যন্ত, এগুলো শিখতে আমার 18 বছর লেগে গেছে। সেখানে এত সহজে সব কিছু পেয়ে যাওয়া, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই পেতে যাচ্ছেন সব একেবারে রেডিমেড। একজন সংসারী পুরুষকে সংসারী করে তুলল একজন এত বছর ধরে, আর আপনি এক নিমেষেই কোনো পরিশ্রম ছাড়াই তাকে পেতে চাইছেন। অ্যান্ড সরি টু সে মিস, আমার জীবনে ভালো কোনো কন্ট্রিবিউশন তো দূরের কথা, আপনি গত কয়েক মাসে আমাকে মাথা ব্যথা আর পায়ে পায়ে অপমানিত আর অপদস্থ হবার ভয় ছাড়া আর কিছুই দিতে পারেননি। অশান্তি দিয়েছেন চূড়ান্তভাবে, ইজ্জত হারানোর ভয়ে কাটা হয়ে থেকেছি আমি এই কমাস। প্রেশার হাই হয়ে যাচ্ছে যখন তখন। আপনার কন্ট্রিবিউশনের সূচনাটাই ভয়াবহ, আই হ্যাভ টু সে। ইগোতে আঘাত লাগা শুরু হয়েছে শায়নার, মেজাজ হারাচ্ছে। কি আশ্চর্য রোহান, আজকে যদি তোমার স্ত্রী মারা যেত বা যদি কোনো কারণে তোমাদের ছাড়াছাড়ি হয়ে যেত, তুমি কি জীবনকে দ্বিতীয়বার একটা সুযোগ দিতে না? আবার বিয়ে করতে না তুমি? কী বা এমন বয়স হয়েছে তোমার? এত প্র্যাকটিক্যালি চিন্তা যখন করছোই, তখন এটাও প্র্যাকটিক্যালি বলো। সেক্ষেত্রে তুমি কি সংসার জীবনে অভ্যস্ত এক্সপেরিয়েন্স কাউকে খুঁজতে, নাকি
অবিবাহিত একটা মেয়েকে খুঁজতে বিয়ে করার জন্য? সত্যি করে বলো। আমাদের দেশের বাস্তবতায় ছেলেদের বয়স বা পরিস্থিতি যাই হোক না কেন, বিয়ে করার জন্য তারা অবিবাহিত আর অল্প বয়স্ক মেয়ে খোঁজে কিনা বলো তুমি। তখন যদি তুমি সেরকম কাউকে খুঁজতে পারো, তাহলে এখন কেন নয়, আমি কেন নয়? রোহান, মুখটা তিতে হয়ে গেল রোহানের। এই মেয়ে নিজেও বোধহয় জানে না কি বলছে ও। কত সহজে মৃত্যু কামনা করে ফেললো একজনের। উত্তর দিল গুছিয়ে, প্রথমত, আপনার কথা মতো কোনো সিচুয়েশন আমার জীবনে তৈরি হয়নি, থ্যাংক গড। দ্বিতীয়ত, গড ফরবিড, সেরকম কিছু হলেও আমার রুচি এতটা নিচে নামেনি যে আমি প্রায় আমার নিজের ছেলের বয়সী কাউকে নিয়ে দাম্পত্য সম্পর্কের কথা ভাবব। যদি ভাবতেও হতো, তাহলে হ্যাঁ, আমি আমার মতোই জীবনে পোড় খাওয়া অভিজ্ঞ কাউকেই খুঁজতাম, যে সঙ্গী হারানো বা সঙ্গীর সাথে বনিবনা না হওয়া ক্ষতটাকে বুঝবে এবং সেই জায়গাটাকে শ্রদ্ধা করবে। আপনার মতো ওই রকম নির্বোধের মতো সেই জায়গা নিয়ে খোঁচাখুচি করবে না। হ্যাঁ, আমি মানছি যে আগেরকার দিনের পুরুষেরা মরার আগের দিন পর্যন্ত অল্প বয়সী ছোটো মেয়ে বিয়ে করতে চাইতো, এটা সেই যুগ না। আপনি এই জেনারেশন মেয়ে হয়ে এমন মানধাত্তার আমলের ধ্যান ধারণা নিয়ে বসে আছেন, এটা ভাবতে আমার অবাক লাগছে। কেউ যদি অসম বয়সী সঙ্গী খোঁজে এবং তাকে নিয়ে ভালো থাকে, সেটা তার ব্যক্তিগত রুচি এবং সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত তেমনটা হওয়ার না। কিছু বলার জন্য মুখ খুলল সায়না, কিন্তু কথা চালিয়ে গেল রোহান ওকে বলবার সুযোগ না দিয়ে। তৃতীয়ত, আমি একটা ফুল অ্যান্ড কমপ্লিট লাইফ অলরেডি লিড করছি মিস সায়না। এটা বোধহয় আপনাকে বোঝানো সম্ভব না, কারণ আপনার জীবন কেবল শুরু। সময় এখনও সামনে পড়ে আছে। আমি মা বাবা, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন নিয়ে আমার চাকরি, সংসার, ইনকাম, খরচা, বাজার, দাওয়াত, সুস্থতা, অসুস্থতা, নিজের কাজ, শখ, ব্যস্ততা, ভ্যাকেশন, এই সমস্ত কিছু নিয়ে একটা ফুল লাইফ লিড করছি এবং হ্যাঁ, এখনও করছি। এর মাঝেও নিজের সঙ্গী হারিয়ে ফেললে মানুষের জীবনে অপূর্ণতা নিশ্চয়ই আসে, কিন্তু একে তো আমার সঙ্গী আমার পাশে উপস্থিত। তাছাড়াও এই পূর্ণ জীবনের স্বাদ পাওয়ার পরেও আবার নতুন করে কিছু ভাবতে যাওয়াটা পুরোপুরি অপ্রয়োজনীয় না হলেও বাধ্যতামূলক না আমার জন্য। অসম বয়সী প্রেম নিয়ে এত আপত্তি তোমার, আর নিজেকে আধুনিক বলে দাবি করছো। এত এত লেখালেখি, এত মুভি পর্যন্ত তৈরি হচ্ছে এখন। ব্যঙ্গ ফুটিয়ে তুলে বলল সায়না বাঁকা স্বরে। আবার হাত তুলে থামিয়ে দিল রোহান সায়নাকে। প্রেম এক জিনিস, প্রেম বয়স, অবস্থান, এই সমস্ত কিছু দেখে হয় না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট আপনি যেটা বলছেন সেটার অর্থ দাঁড়ায় পুরুষ মানুষের একমাত্র কোয়ালিফিকেশন হলো সে পুরুষ। এটা সোনার আংটি বাঁকা হলেই বা কি? এবং যে কোনো বয়সে, যে কোনো পরিস্থিতিতে পুরুষ মেয়ে মানুষের নামে একটা ফ্রেশ মাল ডিজার্ভ করে। এক্সট্রিমলি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এই কথাকেই এস্টাবলিশ করছেন আপনি। আপনার বক্তব্য আপনার জেন্ডারের জন্য অত্যন্ত অ্যাফেন্সিভ না, সেটা আপনি নিজে না বুঝলেও আমার পক্ষে বোঝানো সম্ভব না। আপনি অন্তত এইটুকু বুঝেন যে আমি এক বিয়ে করেছি, আমার আব্বার একটাই বিয়ে, আমার দাদা এমনকি তার দাদারও একটা করেই বিয়ে ছিল। আমার বংশে পুরুষ মানুষ একটা বউ নিয়েই থেকেছে বারবার আমার জানা মতে। আমি একটা বিয়ে করে একটা বউ নিয়ে সুখে আছি। ওর কথায় বাধা দিয়ে সায়না বলে উঠল, রোহান, মানুষকে দ্বিতীয়বার প্রেমে পড়ে না। এমনভাবে কথা বলছে যেন দুনিয়াতে কেউ কখনো দ্বিতীয় একটা প্রেমের সম্পর্কে জড়ায়নি। একবার বলেছি, এখানে কোনো প্রেমের প্রশ্নই নেই। আমি আপনাকে সেই দৃষ্টিতে দেখি না। তো আপনি কি তাহলে এটাই বলতে চাচ্ছেন যে আমি আপনার কারণে একটা অসামাজিক, অনৈতিক সম্পর্কে জড়াই? পুঙ্খানুপুঙ্খানুভাবে ধর্ম না মানলেও ধর্মে অবিশ্বাসী আমি নই। আপনি শুধু আমাকে অকৃতজ্ঞ হতেই বলছেন না আমার পরিবারের কাছে, আপনি আমাকে ধর্মীয় দিক থেকে অধর্মের কাজ করতে বলছেন, নৈতিকভাবেও স্খলিত হতে বলছেন, তাই তো? কোকি উঠল সায়না। কেন? তুমি কি আমাকে বিয়ে করতে পারো না? বিয়েগুলো তো আর অনৈতিক থাকছে না ব্যাপারটা, তাই না? বিয়ে করা তো ধর্মে পারমিট। কেন অস্বীকার করছো রোহান? তুমি আমাকে ভালোবাসো, আমি জানি। প্লিজ এ কথা বলো না যে তোমার কোনো দুর্বলতা নেই আমার জন্য। আমি তোমার চোখে হাত তুলে সায়নাকে থামিয়ে দিল রোহান। বুঝতে পারছে যে ওকে আরও কড়া হতে হবে। অভদ্রতা করা ওর স্বভাবের সাথে যায় না, কিন্তু এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। সায়না, স্পষ্টভাবে আবার বলছি, আপনার প্রতি আমার কোনো ধরনের কোনো দুর্বলতা নেই। ভালোবাসা তো দূর। আর আপনাকে আমি বলেইছি আমার প্রশ্নের উত্তরগুলো শুধু দেওয়ার জন্য। আপনার কথা বলার অনেক সময় আপনি পেয়েছেন। গত কয়েক মাস ধরে আপনার কথাই শুনে আসছি ক্রমাগত। আজ আপনাকে আমার কথা শুনতে হবে।
এই সহজ সত্যটা যখন আপনি বুঝতে পারছেন না বা বুঝতে চাইছেন না যে আমি আপনার প্রতি আকৃষ্ট নেই, তখন আমাকে এবার কিছুটা খারাপভাবেই আপনাকে বোঝাতে হবে, যেটা আমি কখনোই করতে চাইনি। ক্ষেপে উঠেছে সায়না, হিস করে বলল, কি আছে ওই নীলার মধ্যে? আমার রূপের ধারে কাছে লাগেও একটা আনস্মার্ট খ্যাত বুড়ি। রোহানের ইস্পাত শীতল দৃষ্টির সামনে থেমে যেতে বাধ্য হলো সায়না। দ্বিতীয় অধ্যায় শুরু হলো রোহানের বক্তব্যের। জলদ গম্ভীর স্বরে এবার রোহান বলল, আপনি আমার স্ত্রীকে কী ভাবেন সেটা শুনলাম, এবার আমি আপনাকে কী ভাবছি সেটা শুনুন। আপনি স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। আপনার নিজের অনুভূতি আবেগ নিয়ে আপনি এতটাই অকুপায়েড যে অন্য কারো, এমনকি আমার আবেগ অনুভূতির ব্যাপারে আপনি উদাসীন। বারে বারে বলছি, আমি আপনাকে বিশেষ কোনো দৃষ্টিতে দেখি না। আপনি জোর করে নিজের ভালো লাগাটা আমার উপর চাপিয়ে দিতে চাইছেন ক্রমাগত। মুখ অল্প হা হয়ে গেছে সায়নার। রোহান যে এভাবে বলবে এটা ওর ধারণার বাইরে ছিল। আপনি অবিবেচক। একটু আগেই বললাম আমার পরিবারের কথা, আমার সন্তানদের কথা। শুধু নিজেরটুকুই দেখেন বিধায় আপনি একটাবারের জন্য ভাবছেন না আপনার এবং আমার একটা ভুল সিদ্ধান্তের ফল ভুগবে কতগুলো মানুষ। আমার সন্তানরা স্কুল, বন্ধুবান্ধবের সামনে, আশেপাশের বাকি লোকজনের সামনে কি ফেস করবে। ওরা এখন আর একদম ছোট নয় যে এসব বিষয় বুঝবে না। ওদের সামনে আপনি আমাকে চরিত্রহীন প্রমাণ করতে চাইছেন। আপনার না হয় সমাজের চিন্তা নেই, কিন্তু আমার সন্তানদেরকেও সামাজিকভাবে করতে আপনি দুইবার ভাবছেন না। একটু আগে যে বললাম আপনি স্বার্থপর। আপনি আমার প্রতি আপনার ভালো লাগাটুকুকেই বড় করে দেখছেন। সেখানে আমার সাথে আমার জীবনে জড়িত আর যারা, তারা আপনার কাছে নগণ্য। অথচ আমার সন্তান আমার অংশ। যদি ধরেও নেই যে আপনার সাথে আমার কোনো ভবিষ্যতের ন্যূনতম কোনো সম্ভাবনাও আছে, একজন বাবা হিসেবে আমার কাছে আপনি অত্যন্ত বাজে চয়েস। যে এখনই আমার সন্তানদের ভালো মন্দের বিষয়ে এতখানি উদাসীন, সে ভবিষ্যতে আমার সন্তানদেরকে কিভাবে দেখবে? আমি মানুষ হিসেবে যেমনই হই না কেন, বাবা হিসেবে আমি নিজেকে আদর্শ এবং ভালো একজন বাবা বলেই ভাবতে পছন্দ করি। মুখ চোখ লাল হয়ে উঠেছে সায়নার। অপমানিত হবে কি না এখনও সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু বুঝতে পারছে যে ভুল করে ফেলেছে ও। যদিও ভুল কতটা সেটা বোঝার তখনও বাকি ছিল সায়নার। বলতে গেল, রোহান, আই এম সরি, আমি অথচ ভেবে কিছু বলিনি। ওর কথার মাঝ দিয়েই বলে চলল রোহান, আর বলছি, আপনি অদূরদর্শী। আপনি সম্ভবত যখন বলছেন যে আপনি আমার পরিবারকে বোঝাবেন, আপনি শুধুমাত্র আমার স্ত্রীকে মিন করছেন। কিন্তু আমি তো শুধুমাত্র আমার স্ত্রীকে আমার পরিবার বলছি না। আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, আমার ছোট ভাই, তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন, আমার শালক শালিকা, তারা প্রত্যেকে বিবাহিত। সুতরাং তাদের পরিবার, আমার মামা, চাচা, খালা, ফুপু, কাজিন এবং তাদের সকলের পরিবার, একদম ইমিডিয়েট ফ্যামিলি বললেও তো এই এতগুলো মানুষ এবং এতগুলো পরিবারের সঙ্গে আমার সম্পর্ক। এদের সবাইকে আপনি বোঝাবেন? এদের সবাইকে আপনি জনে জনে গিয়ে বলবেন যে আপনি আমাকে কতটা পছন্দ করেন? আশ্চর্য, এত লোকের কথা কেন বলছো তুমি? তুমি কি তোমার জীবনের সমস্ত সিদ্ধান্ত এতজনকে জানিয়ে নাও নাকি? আজব তো। আমি আমার সিদ্ধান্ত এতজনের সাথে পরামর্শ করে অবশ্যই নেই না। এটা যেমন ঠিক, তেমন এটাও ঠিক যে আজ পর্যন্ত জীবনে আমাকে এমন কোনো সিদ্ধান্ত নিতেও হয়নি যার কারণে এদের সামনে আমাকে ছোট হতে হয় অথবা আমাকে এদের নিয়ে লজ্জিত হতে হয়। এই সিদ্ধান্ত যদি এমন হতো যে আমি বাংলাদেশ ছেড়ে কানাডাতে থাকা শুরু করব কি না, তাহলে এখানে এদের মতামতের কোনো প্রয়োজন হতো না, কারণ সেই সিদ্ধান্ত সবার মনোপুত না হলেও কারোর জন্য লজ্জাজনক হতো না। কিন্তু আনফর্চুনেটলি আপনি আমাকে যে জন্য উস্কাচ্ছেন সেটা একটা লজ্জাজনক কাজ। এবার রাগে ফোঁসফোঁস করছে সায়না, ভালোবাসা লজ্জাজনক? প্রেম হতে পারে না?